স্টোরিওনিক্স। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। একটু স্পর্শ দিয়ে যাও না, বৃষ্টি নামুক চলে যাও না, চলে গেলে মধুর সময় ফিরে পাবে না। একটু স্পর্শ দিয়ে যাও না, অভিমান জমুক চলে যাও না, ভালোবেসে ভালোবাসায় থেকে যাও না। রাতে কিছুতেই ঘুম আসছে না রাজুর। গিল্টি ফিলিং হচ্ছে ভীষণ। মনে হচ্ছে যে তিতু যখন তানিয়াকে ডাহা মিথ্যে কথাগুলো বলছিল, তখন রাজুরই উচিত ছিল তানিয়ার সামনে গিয়ে বলা, তানিয়া, আমি কিঙ্কর মৈত্র, বাঙালির ছেলে। বাংলাটা খুব ভালো বলতে পারি, ইংরেজিটা জোর করে শিখছি পাশ করার তাগিদে। তাই বাংলাতেই একটা পরিষ্কার কথা তোকে বলতে চাই। আমি তোকে খুব ভালোবাসি। ফার্স্ট বয় হতে পারবো না, ইংরেজিতে অনর্গল কথাও বলতে পারি না, কিন্তু যেটা আমি পারি সেটা হলো তোকে অপার ভালোবাসতে। আর সেটাই যথেষ্ট নয় কি? এইসব নানা রকমের চিন্তা করতে করতে রাজু কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই করেনি। পরের দিন মাঠে বিকেলে নিজেরা নিজেদের মধ্যে ক্রিকেট খেলছে। রাজুর একটা বল হঠাৎই ইনসুইং হয়ে বেচুকে প্লে ডাউন করলো। অসাধারণ একটা বল। বান্টি আওয়াজ দিল, আউট! এই তো কাকা ফর্মে ফিরেছে। আরে রাজুকেও আজ বেশ কনফিডেন্ট দেখাচ্ছে। স্লিপে ফিল্ডিং করছিল তোতন। বেচুকে বলল, ভাই, এই পিচে ব্যাটিং করে আর লাভ নেই। তুমি যে ব্যাটিং অন্য কোথাও করছো সেটা আমরা সবাই বুঝতে পারছি। বেচু চাপা স্বভাবের। আমাদের অনেক জোরাজুরিতেও বেচুর মুখ থেকে একটা কথাও বের করতে পারলাম না আমরা। কিন্তু রাজুর মধ্যে এত কনফিডেন্স আসলো কোথা থেকে? কনফিডেন্সটা আসার কারণটা অবশ্য খুব সিম্পল। আজ দুপুরবেলায় রাজু দুপাতা চিঠি লিখেছে, যেটা ইংলিশ নোটবুকের মধ্যে সুন্দরভাবে রাখা রয়েছে। যেটা ও ঠিক করেছে কালকে তানিয়াকে দেবে। হ্যাঁ, রাজুর প্রথম লাভ লেটার। অবশ্য লাভ লেটার বলাটা ভুল হবে, স্বীকারোক্তি এরকম কিছু একটা বলা চলে। ইস্পার ইয়া উস্পার, যা হবার হবে। রাজুর ওই দুপাতা চিঠিতে যা সারমর্ম আছে তা অনেকটা এই রকম। কিঙ্কর মৈত্র আমার ভালো নাম হলেও রাজু নামটাই আমি বেশি ভালোবাসি। হ্যাঁ, নামটা অন্তর্বাসের মতো শোনালেও এই নামটাই আমার আইডেন্টিটি। ছাপোসা মধ্যবিত্ত ঘরের ছেলে, ভালো ছেলে বলে নিজেকে দাবি করতে চাই না। আর এই সম্পর্কটা মিথ্যে দিয়ে শুরু করার কোনো ইচ্ছেই আমার নেই। দেওয়ার মধ্যে আমি তোকে ভালোবাসার লাইফ টাইম গ্যারেন্টি দিতে পারি, কারণ এইভাবে আগে কখনো কাউকে ভালোবাসিনি। চিঠি না দিয়ে হয়তো সরাসরি কথা বলা যেতেই পারত, সেই সাহসও আমার মধ্যে যথেষ্ট রয়েছে। কিন্তু ছেলে বলে একটু আত্মসম্মান থাকবে না এরকম মনে করার কোনো কারণ নেই। তাই বন্ধুদের সামনে রিজেকশনের লজ্জাটাও কাজ করে আমার মধ্যে। তাই এই চিঠির উত্তর তোর যাই হোক না কেন, আমি সব কিছুর জন্যই প্রস্তুত। আর হ্যাঁ, আলাদা করে তোকে বন্ধু বানানোর প্রবৃত্তি আমার নেই। ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হোক, কোনো অসুবিধে নেই, কিন্তু একটা ভালোবাসার সম্পর্ককে শুধুমাত্র বন্ধুত্বের নাম দিয়ে আমি বেশি দিন চালাতে পারবো না। আমি তোকে খুব ভালোবাসি তানিয়া। আর এই ভালোবাসাটা আমি হৃৎপিণ্ড দিয়ে অনুভব করেছি। মেরুদণ্ডকে কষ্ট দিতে চাই না। ইতি রাজু। অবশ্য রাজুটা কিন্তু বেশ বোল্ড করে লিখেছে ও। রাজু পরের দিন পড়ার ব্যাচে সবার সামনে তানিয়াকে নিজের হাতেই নোটবুকটা দিল, যার ভেতরে রাজুর স্বীকারোক্তি সন্তর্পণে রাখা রয়েছে। এই রাজুই যে কিঙ্কর মৈত্র সেটা তানিয়া তৎক্ষণাৎ বুঝে যায়। তিতুর দিকে রাগ মিশ্রিত একটা দৃষ্টি ছুড়ে দিলেও তিতু কিন্তু কোনো পাত্তা দেয়নি। এইসব ছোটখাটো ব্যাপার তিতুকে আহত করে না কখনোই।
কিন্তু তানিয়া নোটবুকটা নিল। আর তারপর তারপর কি হলো? আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করি তোমাদের, কি মনে হয় এতক্ষণে তানিয়াকে কতটা বুঝতে পেরেছো তোমরা? মেয়েটা অহংকারী, উদ্ধত, নাকি পুরোটাই অভিনয়? দেখো, সততার সঙ্গে বলবে কিন্তু, একদম মন থেকে। যাই হোক, আমরা না হয় গল্পেই যাই, দেখলেই বুঝতে পারবো। মেয়েদের মন এত সহজে অনেক বড় বড় মুনি ঋষিরাও বুঝে উঠতে পারেননি। তাদেরই মধ্যে হয়তো কেউ একজন বলেছিলেন, যদি কোনো পুরুষ তার জীবনে 40-50% একজন মহিলাকে বুঝতে পারে, তবে জানবে সে কোনো সাধারণ পুরুষ নয়, তবে কে? মহাপুরুষ। এটা অবশ্য উনি বলেননি, তুমি বসিয়ে নাও তোমার মনের মতো। চলো গল্পে ফেরা যাক। তানিয়া সেদিন রাতেই চিঠিটা পেয়েছিল, পুরোটা পড়েও ছিল, একবার নয় অনেকবার। শ্রোতারা হয়তো তানিয়ার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছো। এবার যদি বলি তানিয়ার চোখে জল, বুঝতে পারলে না তো? আচ্ছা, যাই হোক, আমি বুঝিয়ে বলছি। বাইরে থেকে অনেককে দেখলে, বিশেষ করে মেয়েদেরকে, আমরা অনেক সময় বেশ জাজমেন্টাল হয়ে যাই, তাই না? তার পোশাক আশাক, কথাবার্তা, চলাফেরা, এসব নিয়ে নানা রকম মন্তব্য করে থাকি। কিন্তু বাস্তবে মেয়েটা কেমন সেটা বুঝতে যে একটু সময় দিতে হয়, সেটা কিন্তু আমরা কেউই দিতে প্রস্তুত নই। তানিয়া একটা রক্ষণশীল পরিবারে থেকে বড় হয়েছে, যার গণ্ডিটা বাবা মা তৈরি করে রেখেছে। তার বাইরে নিজের ইচ্ছে মতো বেরানো খুবই কঠিন, তাতে বাবা মা কষ্ট পেতে পারে। কিন্তু ওর মন, সেটারই বা কী হবে? বাইরে থেকে নিজেকে কঠিন দেখানোর চেষ্টা করলেও নিজের মনকে নিয়ন্ত্রণ করা তানিয়ার জন্য আজ খুবই কঠিন। রাজুর চিঠিতে একটা শব্দ ওর কানের মধ্যে অনুরণন সৃষ্টি করেছে। ভালোবাসা মিশ্রিত কোনো লাভ লেটার এটা ছিল না, ওটা ছিল একটা সত্যি কথা, কিছুটা স্বীকারোক্তি, যার জন্য তানিয়া হয়তো আজ একদমই প্রস্তুত ছিল না। সব গণ্ডি ছাড়িয়ে ওর মন থেকে বেরিয়ে আসতে চাইছিল কিছু একটা, কিন্তু গণ্ডির ভেতরে থাকা শরীরটা বারবার সেটাকে বাধা দিয়ে উঠছে। মস্তিষ্ক ওকে বিপরীত বোঝানোর চেষ্টা করছে। মন আর মস্তিষ্কের লড়াইয়ে আমাদের চোখের জল কখন যে বাঁধ ভেঙে গড়িয়ে পড়ে আমরা ঠাউর করতে পারি না। আজ তানিয়ার সঙ্গে ঠিক ওই রকমই কিছু একটা হয়েছে। এর আগেও বহুবার বহু প্রেমপত্র পেয়েছে তানিয়া। দেখতে সুন্দরী মেয়েরা সাধারণত পেয়েই থাকে আর কি, এটা নতুন কিছু নয়। আর সেই চিঠিগুলোর বেশিরভাগই স্থান পেয়েছে তানিয়াদের বাড়ির ডাস্টবিনে, আর কোনোটা তো বাড়ি অবধি পৌঁছানোর সৌভাগ্যটুকু অর্জন করেনি। তার কারণ, ভালোবাসায় চাঁদ সূর্য এনে দেওয়ার প্রতিশ্রুতি ও কোনো দিনই যায়নি কারোর কাছে। ও চেয়েছিল একটা সত্যি প্রতিশ্রুতি, যা আজ রাজুর চিঠিতে সুস্পষ্ট। এই চিঠিটাতে তানিয়ার কোনো অঙ্গীকারের শর্ত ছিল না। কে বলতে পারে? এটাই হয়তো সে চেয়েছিল। পরের দিন সকালে তানিয়া রাজুর দেওয়া নোটবুকটা চোখ বোলাচ্ছে। রাতে চিঠিটা বাদ দিয়ে অন্য কিছু দেখার ইচ্ছা একদমই করছিল না ওর। সত্যি, মুক্তোর মতো হাতের লেখা রাজুর, সে ইংরেজি হোক বা চিঠিতে লেখা বাংলা, কিন্তু নোটবুকের প্রতিটা পাতায় অসংখ্য বানান এবং ব্যাকরণের ভুল, যেটাতে তানিয়া মনে মনে বেশ হাসছিল। আবার কখনো কখনো রেগে গিয়ে লাল কালি দিয়ে হাইলাইট করে শূন্য বসিয়ে নানান বানান ঠিক করে লিখে দিচ্ছিল। ভাবছিল, ভাগ্যিস চিঠিটা রাজু বাংলায় লিখেছে, ইংরেজিতে লিখলে হয়তো অর্থ বা প্রতিক্রিয়া দুটোই অন্যরকম হতে পারত বই কি। আজ প্রথমবার রাজুকে বেশ দেখতে ইচ্ছে করছে তানিয়ার। রাজু চিঠিতে লিখেছিল, প্রতিদিন রাজু প্রায় দুবেলা তানিয়ার বাড়ির দিকে একবার হলেও আসে। এই টাইমটা জানা নেই তানিয়ার, তাই আজ শোয়ার ঘরের জানালার পর্দাটাও সকাল থেকেই সরিয়ে রেখেছে। কি বেশ মাখো মাখো লাগছে এবার প্রেমটা, তাই না? যাই হোক, পরের দিন সুরঞ্জন স্যারের ব্যাচে তানিয়া রাজুর সঙ্গে কোনো কথা বলেনি। অবশ্য যে কবার তাকিয়েছে সেটা রাজুর চোখে পড়েনি। রাজুও মনে মনে ধরে নিয়েছে তানিয়া নাই বলবে, আর রাজুকে সবার সামনে ভীষণ অপমান করবে। কিন্তু সমস্ত কিছুর জন্য রাজু কিন্তু আজ প্রস্তুত। বান্টি পড়ার ব্যাচে রাজুর পাশেই বসে।
তাই রাজু লক্ষ্য না করলেও বান্টি কিন্তু তানিয়াকে অনেকবার দেখেছে রাজুর দিকে তাকাতে। রাজুকে কানে কানে ফিস ফিস করে সেটা বলে, কিন্তু রাজু বান্টির কথায় কোনো রকম প্রতিক্রিয়া দেয় না। রাজুর চিঠির কথা আমাদের মধ্যে একমাত্র বান্টি জানত। শুধু কি লেখা ছিল এটা কিন্তু সে জানত না। কিন্তু তানিয়াকে দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করার সাহস কিংবা দুঃসাহস কোনোটাই বান্টি এই মুহূর্তে দেখাতে পারছিল না। পড়া শেষে তানিয়া নোটবুকটা রাজুকে ফেরত দেয়, এবং প্রায় সবার সামনেই, বিশেষ করে তিতুর সামনে। প্রতিদিনের তুলনায় বেশ একটু জোর গলায় রাজুকে বলেছিল, আমায় দিয়েছিস, ভবিষ্যতে এই নোটবুকটা আর কাউকে দিস না, যদি তার ভালো চাস। এবার তানিয়া সরাসরি তিতুর দিকে তাকিয়ে বলল, তিতু, ইংরেজিতে অনর্গল কথা বলতে না পারার থেকে বাংলাটা পরিষ্কার করে বলাটাকে আমি বেশি প্রাধান্য দিই। আর হ্যাঁ, ডাকনাম যাই হোক না কেন, আমার কাছে ভালো নামের থেকে ডাকনামগুলো বেশি আদুরে। তিতু তানিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে, হালকা একটা চোখ মেরে বলে, নোটেড ম্যাডাম, নোটেড। তানিয়া এই বলে দূরে সরে যেতেই আমরা সবাই মিলে হো হো করে রাজুকে জড়িয়ে ধরলাম। তানিয়া একবার পেছন ফিরে তাকিয়ে একটু হাসলো, তারপর চলে গেল। রাজুর নোটবুকটা এক প্রকার কাড়াকাড়ি শুরু হয়ে গেল, একেবারে ছিঁড়ে ফেলার উপক্রম। ততক্ষণে আমরা সবাই জেনে গেছি যে রাজু তানিয়াকে একটা লাভ লেটার দিয়েছে, আর তানিয়ার রেসপন্স সেটাতে পজিটিভ। আজকের হরির দোকানে কেবলমাত্র 100 গ্রাম পরোটা আর একটা আলুর চপ নয়, সঙ্গে একটা সেদ্ধ ডিমও ছিল। উফ, থ্যাংক ইউ চৈতালিদি। নোটবুকটা তন্ন তন্ন করে খুঁজেও আমরা যখন কিছুই উদ্ধার করতে পারছি না, যখন মনে হচ্ছে এটা কোনো টিচার রিভিউ করে স্টুডেন্টকে খাতা ফেরত দিয়েছে মাত্র, ঠিক এমন সময় বেচু বলল, ভাই, নোটবুকটা শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠাটা একবার দেখতো। সঙ্গে সঙ্গে তোতন ঝড়ের গতিতে পাতা উল্টে নির্দিষ্ট পাতায় চলে গেল। এই তো পেয়েছি। সবাই যখন পৃষ্ঠায় কনসেন্ট্রেট করছি, তিতুর নজর কিন্তু সরাসরি বেচুর দিকে। বেচু বলল, তিতু, চপটা খানা ভাই, বেশ ক্রিস্পি। আচ্ছা, তোকে কি আর একটা ডিম দেবো? তিতু কিছু বলল না, শুধু হাসলো। বেচু যে পূর্বর আগে পড়েছে সেটা বুঝতে আর বাকি রইল না ওর। যাই হোক, পৃষ্ঠা প্রসঙ্গে আসা যাক। ছোট করে একটা ছবি আঁকা, একটা কুঁড়ে ঘর, আর ঘরের পেছন দিয়ে একটা বড় বট গাছ। ঘরের সামনে দিয়ে চলে গেছে একটা রাস্তা, আর আকাশে এক ঝাঁক পাখি। পাখিগুলোর পাশেই ছোট ছোট করে লেখা, ভালোবাসার কথা এর আগে অনেকে বলেছে, কিন্তু এই প্রথমবার গণ্ডি ছেড়ে বেরিয়ে আসার সাহস কেউ জোগালো। কেউ যেন মনে করিয়ে দিল আমারও একটা সুন্দর হৃদয় রয়েছে, আর তার লাইফ টাইম গ্যারান্টি কেউ নিতে চায়। তাই আমি আর না করতে পারলাম না। হার্ট স্পেলিংটা HEART না লিখে HURT লেখা, আর লাল কালি দিয়ে হাইলাইট করা। সবাই পড়লাম, জানি না কজন বুঝলাম। পাপাই জিজ্ঞেস করলো, এই ভাই, এর মানেটা কি বলতো? মানে হ্যাঁ বলছে নাকি না বলছে? আর আমার কিন্তু পরোটার ডিম দুটোই প্রায় খাওয়া হয়ে গেছে। এই আর হার্টের মধ্যে এই লাল কালি দিয়ে কি করলে পাকিয়েছে, মানে কেন? এত কঠিন করেই বা বলার কি দরকার বলতো? মানে আমরা কি এখন তাহলে পরোটা খাওয়াতে মন দেবো নাকি নাকি ফেলুদা হয়ে যাব? তিতু একবার খাতাটা নিয়ে উল্টে পাল্টে দেখলো, আর কয়েকটা পৃষ্ঠা আমাদেরকেও দেখালো, যেখানে স্যারের নোটে HEART এর জায়গায় রাজু বানান ভুল করে HURT বারবার লিখেছে। আর তানিয়া প্রতিবার সেটা লাল কালি দিয়ে হাইলাইট করে বারবার ঠিক করেছে। বুঝতে বাকি রইল না কারোর যে আমাদের রাজু ফাইনাল পরীক্ষায় পাশ করে গেছে। আর কি, প্রেম পর্ব শুরু। এখন নিশ্চিতভাবেই প্রতিদিন কি কি হচ্ছে তা বলা সম্ভব নয়, তবে রাজুর সঙ্গে সঙ্গে আমাদেরও একটু একটু করে প্রেম আর ভালোবাসার ব্যাপারে সরাসরি কিংবা পরোক্ষভাবে অভিজ্ঞতা বাড়ছিল, সেটা কিন্তু মিথ্যে নয়। দেখতে দেখতে চলে আসলো সরস্বতী পুজো। আমরা সুরঞ্জন স্যারের বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পুজো করি। একদিন আগে থেকেই ছেলেদের দায়িত্ব সব জোগাড় যন্ত্র করে ঠাকুর আনা, আর মেয়েদের দায়িত্ব ডেকোরেশনের কাজে। খুব মজায় কাটে এই 2 দিন আমাদের।
স্কুলের বাকিরা আর স্যারের অন্য ব্যাচের ছাত্রছাত্রীরা সবাই আসে এই পুজোতে। নানান রকমের নিজেদের মধ্যে প্রতিযোগিতা, গানের লড়াই, কুইজ, মোমবাতি জ্বালানো, নাচ গান, কোনো কিছুই বাদ থাকে না। শেষে পুরস্কার বিতরণটা বেশ বড় করেই হয় আমাদের সরস্বতী পুজোতে। এবারের সরস্বতী পুজোর বড় প্রাপ্তি আমাদের কাছে রাজু আর তানিয়ার নতুন প্রেম। তানিয়া আজ শাড়ি পরেছে, খুব সুন্দর দেখাচ্ছে ওকে। কিন্তু রাজুও কিন্তু কম যায় না, হলুদ রঙের পাঞ্জাবি একদম ম্যাচিং করে। পুষ্পাঞ্জলি শুরু হবে, কিন্তু পাপাইয়ের কোনো পাত্তা নেই। পুরোহিত মশায়ের মন্ত্রপাঠের মাত্র 2 সেকেন্ড আগে পাপাই এসে হাজির। বেলপাতা, পুজোর ফুল ওর হাত থেকে কেড়ে নিয়ে পাপাই বলল, এই নিন নিন ঠাকুরমশাই, এবার অঞ্জলিটা শুরু করুন দেখি। সকাল থেকে কিছুটা খাইনি, বুঝলেন। পাপাই বছরের এই একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। যদিও সরস্বতী মায়ের আশীর্বাদ এখনও ওর ওপর পড়েনি। আমরা সরস্বতী মাকে বিদ্যার দেবী বলে আরাধনা করলেও পাপাই কিন্তু সরস্বতী মাকে প্রেমের দেবী বলেই মানে। পাপাইয়ের এই বিশ্বাস এই বছর সরস্বতী মা ওর দিকে নিশ্চয়ই মুখ তুলে তাকাবে। তাই মন্ত্রগুলো না বুঝেই পাপাই জোরে জোরে আওড়াতে থাকে। পুষ্পাঞ্জলি শেষে শুরু হওয়া খাওয়া দাওয়া পর্ব। ফল, প্রসাদ, নানা রকম মিষ্টান্ন তো ছিলই। দুপুরে স্পেশাল খিচুড়ি, লাবড়ার তরকারি আর পায়েস ছিল প্রধান আকর্ষণ। শঙ্কর কাকুর মা প্রত্যেকবার এত দারুণ করে বানায় খিচুড়িটা আর লাবড়ার তরকারিটা, লাজবাব। অবশ্যই আমাদের মধ্যে পরিবেশন থেকে শুরু করে তদারকি, খাওয়া দাওয়ার প্রধান দায়িত্বে সবকিছুতেই রয়েছে বান্টি। ও যেমন খেতে ভালোবাসে তেমন খাওয়াতেও। তানিয়া আজ সরস্বতী পুজো উপলক্ষে একটা দারুণ রবীন্দ্রসঙ্গীতও গেয়েছে। কিন্তু আমরা তানিয়া রাজুকে নিয়ে ভীষণ খুশি ছিলাম। অন্যান্য ব্যাচে আরও 1-2জন ওই কপতি আছে বা হবে করছে, কিন্তু রাজু তানিয়া আমাদের কাছের বন্ধু, তাই ওরা একটু স্পেশাল। চুটিয়ে প্রেম করছে রাজু তানিয়া। 9 থেকে 10, তারপর মাধ্যমিক, সবই উতরে গেলাম আমরা বেশ ভালোভাবেই। মজার ব্যাপার হলো সবাই ক্লাস 11-12-এ একই স্কুলে ভর্তি হবার সিদ্ধান্ত নিলাম। কেউ কমার্স, কেউ আর্টস, কেউ বা সায়েন্স। আমরা কে কোন ট্রেডটা নিলাম সেটা এই মুহূর্তে অপ্রাসঙ্গিক। যেহেতু তানিয়াও আমাদের সঙ্গে একই স্কুলে ভর্তি হয়েছে, তাই মজা তো এখন দ্বিগুণ। বাসে করে একসঙ্গে যাওয়া, একসঙ্গে টিফিন খাওয়া, একসঙ্গে খেলাধুলা, বেশ আনন্দেই কেটে যাচ্ছে দিনগুলো। তানিয়া হতে পারে রাজুর গার্লফ্রেন্ড, কিন্তু আমরা কখনো কখনো রাজু আর তানিয়াকে একা একা ছাড়ি না। মনেই হয়নি ওদেরও তো একটু প্রাইভেসি দরকার। কি জানি ওতে ওরা রাগ করে কিনা, আলাদা করে পার্কে বসলে ওরা বেশি মজা পেত কিনা সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা কিন্তু সবাই একসঙ্গে ভীষণ মজা করি। রাজুর পাশাপাশি তানিয়ার সঙ্গে আমাদের সম্পর্কটাও বেশ ঘনিষ্ঠ। স্কুলে বা রাস্তাঘাটে তানিয়াকে টোন টিটকিরি করার দুঃসাহস চট করে কেউ দেখায় না এখন। অন্যথা হলে তার কপালে শনি। প্রেম ভালোবাসা বলতে আমরা তখন আপাতত এইটুকুই বুঝতাম। আচ্ছা, প্রেম বলতে মনে পড়লো, বান্টি আর আমাদের পাপাই ফাইনালি দুজন এখন কমিটেড। স্কুলেরই 2 মেয়ে, ওরা এখন গ্রুপেরই সদস্য। আর বেচু, হ্যাঁ নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। না, বেচুর প্রেম আমরা এখনো হাতে নাতে ধরতে পারিনি। তিতুর মতো বড় খিলাড়িও বেচুকে কিন্তু ধরতে পারেনি। তবে কিছু তো চলছিল বেচুর মনের মধ্যে, সেটা আমরা সবাই জানতাম। যাই হোক, বেশ ভালোভাবেই চলছিল দিনগুলো। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, পড়াশোনা, খেলাধুলা 2 বছর দেখতে দেখতে কেটে গেল। উচ্চ মাধ্যমিকের পর রেজাল্ট আনতে সবাই আমরা একসঙ্গে স্কুলেও গিয়েছি। ভালোই রেজাল্ট হয়েছে প্রায় সবার, কেউ কেউ বেশি, কেউ কেউ একটু কম। রেজাল্ট নিয়ে শান্তনু ছাড়া বিশেষ কারোর কিন্তু সেরকম আফসোস নেই, বরং সবার মন খারাপ। স্কুল লাইফ শেষ হয়ে গেল। কলেজে যাবার একটা এক্সাইটমেন্ট হচ্ছে, সেটা মিথ্যে নয়, কিন্তু এটাও বুঝতে পারছি যে আস্তে আস্তে আমরা বড় হচ্ছি। হঠাৎ দেখলাম বেচু স্কুলের বাইরে তরুণদার পান বিড়ির দোকানের সামনে একা একা দাঁড়িয়ে রয়েছে। বিড়ি, সিগারেট, পান কোনোটাই ও খায় না। তাই আমরা একটু অবাকই হলাম। সবাই গেলাম ওর কাছে। আমাদের দেখে ও হঠাৎ করে পেছনে ঘুরে চোখটা মুছে ফেলল। বুঝতে পারলাম বেচু কাঁদছিল। আমরা বেশ অবাক হলাম। রেজাল্ট কিন্তু ওর বেশ ভালো হয়েছে, তাহলে কাঁদছে কেন? তোতন জিজ্ঞাসা করলো, কি রে বেচু, কি হয়েছে তোর? কই ভাই, কিছু হয়নি তো।
কি আবার হবে? তোতন প্রচণ্ড ক্ষেপে কিছু একটা বিশ্লেষণ দিয়ে জোরে একটা ধমক দেয়। বেচু আর ধরে রাখতে পারেনি, তোতনকে জড়িয়ে ধরে ভাঙা ভাঙা গলায় বলে, ভাই সব শেষ, ছেড়ে চলে গেছে সে। কে চলে গেছে? তিতু পাশে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে স্কুলের কিছু মেয়েদের সঙ্গে কথা বলছিল, কিন্তু নজর ছিল আমাদের দিকেই। হঠাৎই তিতু সিগারেটটা হাতে নিয়ে আমাদের দিকে এগিয়ে আসলো। তোতনকে সিগারেটটা কাউন্টারে দিয়ে বলল, তোতন, সে চলে গেছে, যার কথা এতদিন ধরে বেচু গোপন করে রেখেছিল আমাদের কাছে। আজ সকালেই আমি জানতে পারলাম সবটা। ভাই এই কারণেই আমি বলি এইসব প্রেম ভালোবাসা সবার জন্য নয়। সব মেয়ে তানিয়ার মতো হবে না। ধোকা দিতে মেয়েরা সিদ্ধহস্ত। খেলাধুলা, পড়াশোনা এইসবই আমাদের জন্য ভালো রে। এসব মায়ের ফাঁদে কেন জড়াতে গেলি রে বেচু? বেচু কোনো উত্তর দিচ্ছে না দেখে তিতু একটু গম্ভীর হয়েই বলল, ভাই তোতন, ভালোবাসা সবার জন্য, জানিস। আমি, তুই, পাপাই, বেচু, আমরা সবাই কাউকে না কাউকে মন থেকে ভালোবাসি, শুধু ভালোবাসার ধরনগুলো আলাদা। তোতন এখন ভীষণ রেগে গিয়েছে। বেচুকে খুব ভালোবাসে যে। তিতুর কথা কিছুই বুঝতে পারল না তোতন। গম্ভীর হয়ে তিতুকে বলল, ভাই আমাকে মেয়েটার খবর দে, আমি নিজে দেখা করে ওর সাথে কথা বলবো। ধোকা যদি করতেই হতো তাহলে এতদিনই নাটকের কি দরকার ছিল? কোনো লাভ নেই ভাই। তিতুর জবাবে তোতনের সঙ্গে সঙ্গে আমরাও সবাই দ্বিগুণ রেগে গেলাম। তিতু আবার কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু এবার বেচু বাধা দিয়ে বলল, থাক না তিতু, কি দরকার? না বেচু, আমাকে আর আটকাস না। আজকে সবার জানার দরকার কে সে, আর কেনই বা ওর কাছে গিয়ে আর কোনো লাভ নেই। তারপর যে কথাগুলো তিতু বলল সেটা শুনে আমাদের পায়ের তলার মাটি সরে গেল। শোন ভাইরা, বেচু এতদিন যার কথা আমাদের সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, সেই মেয়েটা একজন সর্বহারা গরিব ঠাকুমা। ক্লাস 9-এ পড়ার সময় পুজোর চাঁদা কাটতে গিয়ে বেচুর সঙ্গে পরিচয় হয় তার। দূরের এক পাড়ায় থাকে। ওনার ছেলে মেয়ে কেউ ছিল না, বা ছেড়ে চলে গেছে বোধহয়, ঠিক জানি না। তবে থাকার মধ্যে ছিল এক নাতি, সেও মারা গেছিল যখন আমরা ক্লাস 9-এ পড়ি। বেচুকে দেখতে নাকি অবিকল ওনার নাতির মতো, তাই বেচুর ওপর ওনার বড্ড মায়া ছিল। বেচুও বাবার পকেট থেকে টাকা চুরি করে স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে কখনো কখনো খেলায় পাওয়া টাকার পুরস্কারগুলো যখন যেরকম পেরেছে ঠাকুমাকে দিয়েছে, যাতে ঠাকুমা অন্তত একবেলা ডাল ভাত খেতে পারে। ঠাকুমার শরীর খারাপ থাকলে পড়া কামাই করে, স্কুল কামাই করে ঠাকুমাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে। অদ্ভুত অদ্ভুত একটা ভালোবাসার বাঁধন তৈরি হয়েছিল দুজনের মধ্যে। আমি কয়েক মাস আগে বেচুর পিছু নিয়ে পুরো ব্যাপারটা জানতে পারি। বেচুই বারণ করেছিল, তাই তোদেরকে বলিনি কখনো। আমিও বেচুর সাথে ঠাকুমার বাড়ি গেছিলাম। জানিস, ওনার হাতের বানানো নারকেল নাড়ু আর মুড়ি কি পরম তৃপ্তিতে খেয়েছিলাম আমরা, বলে বোঝাতে পারবো না। জানিস ভাই, আজ সকালে মারা গেছেন ঠাকুমা। কিছুক্ষণ সবাই চুপ। ভালোবাসার আরও একটা অধ্যায়ের সঙ্গে পরিচয় হলো আমাদের। খুব গর্ব হচ্ছিল বেচুর জন্য। চোখের কোণে জল নিয়ে সবাই মিলে বেচুকে জড়িয়ে ধরলাম, আর সঙ্গে সেই ঠাকুমার আত্মার শান্তি কামনা করলাম। যাই হোক, স্কুল লাইফ তো এবার শেষ। তাহলে কি কলেজেও আমরা একসঙ্গে নাকি? না, এবার ফ্যান্টাসি থেকে বাস্তবতায় যেতে হবে বন্ধু। ওই যে কথাই আছে, যা চেয়েছি আমি তা পাইনি, যা পেয়েছি আমি তা চাইনি। ক্লাস 11-এ কে কমার্স, কে আর্টস, কে সায়েন্স, তখন যেটা অপ্রাসঙ্গিক বলে এড়িয়ে গেলাম, কিন্তু এই পড়াশোনার ওই ট্রেডগুলো চরম বাস্তবতার সঙ্গে পরিচয় করালো আমাদের। কারণ উচ্চ মাধ্যমিক পাশ করার পর এখন ক্যারিয়ার তৈরির পালা। এক কথায় সাধারণ জীবনকে জটিল করে ফেলার সময়। বড় হচ্ছিলাম আমরা, তাই দায়িত্ব তো আসবেই। কিন্তু আমরা কি সত্যি প্রস্তুত ছিলাম এই ছোট্ট ঘাড়গুলোতে দায়িত্বগুলো নেওয়ার জন্য? সেটা কি কেউ আমাদের একবারও জিজ্ঞেস করেছিল? হয়তো হয়তো কাউকেই করা হয় না। আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। ফেলে আসা দিনগুলো ধীরে ধীরে নস্টালজিয়ার জায়গা নিল।
মোটামুটি তিতু, শান্তনু, তোতন আর পাঁপাই যারা সায়েন্স নিয়ে পড়ছিল, ওদের মধ্যে শান্তনু সিদ্ধান্ত নিল MBBS পড়বে আর বাকিরা ইঞ্জিনিয়ারিং। কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও এক কলেজে নয়। জয়েন্ট এন্ট্রান্সের মার্কস আর তার উপর আবার কাউন্সেলিং, আর শেষে প্রত্যেকেরই বাবা মায়ের ডিসাইড করা কলেজে অ্যাডমিশন নিয়ে ফেললো সবাই। বেচু বিকম অনার্স নিয়ে নাইট কলেজে ভর্তি হলো। দিনের বেলাতেও ঠিক করলো কম্পিউটার শিখবে। একসঙ্গে থাকার মধ্যে বান্টি, রাজু, তানিয়া ওরা তিনজনেই ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হলো। সুতরাং কোথাও যেন না চাইতেও মা সরস্বতীর দয়ায় সবাই এক প্রকার আলাদা হয়েই গেলাম। তিতু আর তোতনকে ছাড়তে সেদিন হাওড়া স্টেশনে এসেছিলাম আমরা সবাই। তিতু যাবে জলপাইগুড়ি আর তোতন যাবে বাঁকুড়া। স্টেশনের বাইরে একটা সিগারেট কাউন্টার করে সবাই মিলে খেলাম, আর লোকাতে চাইলেও চোখটা মাঝে মাঝে ভিজেই যাচ্ছিল। তোতনের ট্রেনটা যখন ছাড়ছে, তোতন নিজেকে আর আটকাতে পারেনি। ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলল, আর আমরাও। প্রথমবার বুঝলাম বন্ধু অনেক দূরে চলে যাচ্ছে। খেলার মাঠে তোতনকে আর হয়তো ব্যাটিং করতে দেখব না। তানিয়া দেখাতে না চাইলেও ওর চোখেও কিন্তু সেদিন জল ছিল। এই শেষ 4 বছরে একসঙ্গে কাটানো মুহূর্ত ও যে ফিরে পাবে না, সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল। সেদিন আমরা একে অপরকে অনেক রকম প্রতিশ্রুতি দিলাম। চিঠি লিখব, মাসে একদিন ল্যান্ডলাইনে ফোন করব। কিন্তু কালের কঠিন পরিহাসে কারোর হয়তো আর সময় হয়ে ওঠেনি। যারা বাইরে গেছে তারা হয়তো নতুন পরিবেশে নতুন বন্ধুদের সঙ্গে নিজেদের মানাতে ব্যস্ত হয়ে পড়ল, আর যারা কলকাতায় রয়ে গেছে তারা হয়তো নিজেদেরকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। যাই হোক, কোনো পক্ষকেই তো দোষ দেওয়া যায় না, এসবই তো পার্ট অফ লাইফ। তানিয়া, রাজু এখন একসঙ্গে একই কলেজে। পড়াশোনা আর প্রেম নিয়ে ওরা যথেষ্টই ব্যস্ত। এবার হয়তো আমাদেরকে ছেড়ে ওরা একটু প্রাইভেসিও পেয়েছে। বান্টিও স্কুলের বান্ধবীকে ছেড়ে কলেজে নতুন বান্ধবী পটিয়েছে। এই নতুন মেয়েটির সঙ্গে আমাদের কারোর পরিচয় ছিল না। স্কুলে যে মেয়েটির সঙ্গে ওর প্রেম ছিল, সে মেয়েটি বান্টিকে ঠকিয়েছে, তাই কেটে গেছে। ভালোই হয়েছে, আপদ বিদেয় হয়েছে। প্রথম বছরটা এইরকমভাবেই চলে গেল। কিন্তু হঠাৎ রাজুর লাইফে চলে আসলো একটা বড় টুইস্ট। কি হলো? রাজু তানিয়ার ব্রেকআপ? আরে না না, ব্রেকআপ নয়, রাজুর বাবার কারখানায় লক আউট। অনেকদিন ধরে সমস্যা চলছিল ম্যানেজমেন্টের সঙ্গে, এবার অনির্দিষ্ট সময়ের জন্য একেবারে লক আউট। ওই যে গল্পের শুরুতেই বলেছিলাম রাজু আর বান্টির বাবা একই অফিসে কাজ করত, স্বাভাবিকভাবেই ওদের দুজনের পরিবারেই একটা কালো ছায়া এসে পড়ল, যেটার জন্য রাজু বা বান্টি কেউই প্রস্তুত ছিল না। এরপরে যেটা হলো, রাজু পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরির সন্ধান করতে লাগলো। কারণ কিছুদিন আগেই রাজুর বড়দি মানে চৈতালিদির বিয়েতে রাজুর বাবা ওনার সেভিংসের অনেকটাই খরচ করে ফেলেছেন। সঙ্গে কিছু ব্যাংক লোন আর বাজারে কিছু ধারও বাকি রয়ে গেছে। বাকি যেটুকু জমানো ছিল রাজুর ছর্দির জন্য, তাও খুব যৎসামান্য। রাজুকে পড়াশোনা ছেড়ে যেতে হলো জামশেদপুর একটা চাকরি নিয়ে, যেখানে ওকে থাকা, খাওয়া আর মাসে 4,000 টাকা বেতন দেবে। সেখান থেকে কিছু টাকা বাড়ির জন্য পাঠাতে পারবে। অন্যদিকে বান্টির বাড়ির অবস্থা রাজুর থেকে সামান্য ভালো হলেও ওর ইংলিশ অনার্সটা আর পড়া হয়ে ওঠেনি। সকালে হালি শহরে ITI-এ অটোমোবিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে, আর বিকেলে কল সেন্টারে 2,500 টাকা মাইনের একটা পার্ট টাইম ডিউটি করা শুরু করলো বান্টি। হঠাৎ এতটা স্ট্রাগল বান্টি আর রাজুর আমাদের মানতে বেশ কষ্টই হচ্ছিল। কিন্তু আমরা সবাই তখন পড়াশোনা করি, তাই ইচ্ছা থাকলেও কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না আমাদের কাছে। তানিয়া পড়ে গেছিল একদম একা। সারাক্ষণ পড়াশোনা নিয়েই নিজেকে ব্যস্ত রাখত, আর সাপ্তাহিক একটা করে চিঠি লিখত রাজুকে। এটা এক প্রকার রুটিনই হয়ে গিয়েছিল ওর জন্য। সবাই অনেকটা দূরে চলে গিয়েছিলাম। ফেলে আসা খেলার মাঠ, স্কুলের বেঞ্চ, একসঙ্গে কাটানো ভালো ভালো মুহূর্তগুলো ভীষণ মনে পড়ত। কিন্তু জীবনের আনুষাঙ্গিক ব্যস্ততাটা এতটাই বেশি ছিল যে এই স্মৃতিগুলো আস্তে আস্তে ফিকে হতে শুরু করে দেয়। বছরের একটা সময় দুর্গাপুজো। সেই সময়টাতে ছুটিতে সবাই নিজের নিজের বাড়িতে, নিজের শহরে আসতাম।
কয়েকদিনের জন্য সবাই মিলে হই হুল্লোড়, সারা রাজ্যকে ঠাকুর দেখা, আর পুজোর শেষে বিজয়াতে ছাত্র সংঘের ফাংশন। যতটা সম্ভব নিজেদের ছোট বেলাটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করতাম আমরা সবাই। কিন্তু তারপর ছুটি শেষে মুখ ভার করে আর একরাশ ভালো স্মৃতি নিয়ে ফিরে যেতাম নিজেদের জায়গায়। যাই হোক, রাজুকে কিন্তু বেশ কয়েক বছর চাকরি করতে হয়েছিল জামশেদপুরে। লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো নাকি খুব পলকা হয়, এরকমই শুনেছি। বলা বাহুল্য, রাজু আর তানিয়া কিন্তু একদম ব্যতিক্রম ছিল। বরং রাজুর এই স্ট্রাগলের মধ্যে তানিয়া ছিল রাজুর একমাত্র মোটিভেশন। রাজুও ছেড়ে দেওয়ার পাত্র নয়। চাকরি করতে করতে প্রাইভেটে ডিপ্লোমা পড়াশোনাটা চালাতে থাকে। ওকে যে অনেকটা বড় হতে হবে, সংসারের দায়িত্ব তো আছেই, তার উপরে তানিয়ার একটা গুরু দায়িত্ববোধ ওর মধ্যে ছিল। তানিয়া চাইলে সেই সময় রাজুকে ছেড়ে একটা ভালো অপশন খুঁজে নিতেই পারত। কলেজেও কম প্রস্তাব পায়নিও। কিন্তু ওই যে ভালোবাসার লাইফ টাইমের গ্যারান্টি, তানিয়া ওর পুরোটা দিয়ে রাজুকে ভালোবাসে আর সারা জীবন সেটাই বাঁচতে চায়। ঝড়ঝাপটা অনেক আসবেই লাইফে, ওরা এখন সেটা বুঝে গেছে। কিন্তু ওরা দুজনে এতটাই কমিটেড যে সব কিছুর সঙ্গে হাতে হাত রেখে একসঙ্গে লড়াই করতেও রাজি ওরা। ভালোবাসা যেমন ছিল, ঝগড়া যে একদম ছিল না সেটা কিন্তু নয়। কোনো সম্পর্কই আইডিয়াল নয়, কিন্তু ছোট ছোট ঝগড়া, অভিমান, খুনসুটি কখনোই ওদের ভালোবাসাটাকে কিন্তু ছাপিয়ে যেতে পারেনি। হয়তো এরই নাম ভালোবাসা। আমরা সবাই অনেক দূরে থেকেই ওদের ভালোবাসাটা নিয়ে খুব গর্ব করতাম আর প্রার্থনা করতাম যেন ওরা সারা জীবন এইভাবেই একসঙ্গে থাকে। কলেজ শেষ করে আমরা সবাই যখন চাকরি নিয়ে স্ট্রাগল করছি, মানে ছোটোখাটো চাকরি পেয়ে গেছি কিন্তু সেটেল হতে পারিনি, রাজু কলকাতায় মোটামুটি একটা নামকরা কোম্পানিতে চাকরি পেয়েছে। কিন্তু যেহেতু একদম শুরু, তাই বেতনটা আশানুরূপ নয়। তানিয়া ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংলিশ নিয়ে এমএ পড়ছে। ঠিক এমন সময় রাজু তানিয়ার হঠাৎ একটা ডিসিশন, ওরা বিয়ে করবে। আমরা সবাই কিন্তু সম্মতি জানাইনি, কিন্তু পরিস্থিতি ওদের বিপরীত ছিল। তানিয়ার বাড়ি থেকে ওদের ব্যাপারটা জানাজানি হয়ে যায়। তানিয়ার বাড়ির লোক ব্যাপারটাকে ভালোভাবে মেনে নেয়নি, আর সেই নিয়ে তানিয়াকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। তানিয়াও ঠিক করে নিয়েছিল বিয়ে করবে তো রাজুকেই করবে, নয়তো একদমই নয়। তিতুও তানিয়ার মা বাবাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই কিছু সুরাহা করতে পারেনি। রাজু তখন যে বেতনটা পায় সেটা দিয়ে তানিয়া আর ওর পুরো সংসার চালানো যে কঠিন সেটা তানিয়ার মা বাবা আন্দাজ করতেই পারছিল। তানিয়া মা বাবার একমাত্র মেয়ে, তাই ওদের দিক থেকে ওরা কিন্তু খুব একটা ভুল নয়। তাই আমাদের পুরোপুরি সম্মতি না থাকলেও ওদের প্রেমের ওপর ভরসা রেখে লেগে পড়লাম ওদের বিয়ের প্রস্তুতিতে। রাজুর বাবা মা তানিয়াকে বেশ পছন্দ করত, তাই তানিয়ার বাড়িতে অসুবিধা হলেও রাজুর বাড়িতে যে কোনো সমস্যা হবে না এটা আমরা সবাই জানতাম। যেহেতু তানিয়ার বাবা মা আর ওর বাড়ির লোকেদেরকে শেষ অবধি রাজি করা গেল না, তাই তানিয়া অনিচ্ছা সত্ত্বেও বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েই ফেলল। কিন্তু কথাটা শুনে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ কিন্তু নয়। আজ রাজুর বিয়ে। অনেক দূরে একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। আমরা সবাই সকাল সকাল সেখানে পৌঁছে গিয়েছি। তানিয়াকে নিয়ে আসার গুরু দায়িত্বটা ছিল তিতুর ওপর। তানিয়াকে বারবার বারণ করার পরেও ভাই বলার অভ্যাসটা তিতু বদলাতে পারেনি। শেষে এখন তিতু রীতিমতো তানিয়ার কাছে ভাই ফোঁটা নিয়ে এক প্রকার নিজের ভাইয়ের মতোই আপন হয়ে গিয়েছে। তাই কন্যাদানটা আজ যেমন তিতুর কাঁধে, তানিয়াকে বিয়ে বাড়ি অবধি পৌঁছে নিয়ে আসার দায়িত্বটাও তিতুকেই নিতে হবে। আর বাকি আমরা যারা বরপক্ষ তারা পরবর্তী অংশটা সামলে নেব। আপাতত এটাই মোটামুটি প্ল্যান হয়ে রয়েছে। তানিয়া ঘর থেকে পালিয়ে যাচ্ছে বললে একটু ভুল হবে। ও কাল রাতে ওর মাকে পুরো ব্যাপারটাই জানিয়েছে। যদিও তানিয়ার মা প্রভা দেবী চোখের জল আর কিছু অভিমানী কথা ছাড়া বিশেষ কিছু আশীর্বাদ করতে পারেননি। ওর বাবা জানতে পেরে চুপ করে থাকার সিদ্ধান্তটাই নিয়েছিলেন। তানিয়ার বাবা মায়ের অনেক স্বপ্ন তানিয়াকে নিয়ে। পড়াশোনায় বরাবরই ভালো, ব্রাইট ফিউচার, যোগ্যতায় রাজুর থেকে অনেক ভালো ছেলে তানিয়া পেয়ে যাবে। অলরেডি কিছু ভালো ছেলের সম্বন্ধও এসেছিল, তাদের মধ্যে একজন ছেলে তো আবার ডক্টরও।
তাই তানিয়ার বাবা মার অভিমানটা যথাযথই ছিল। কিন্তু তানিয়া ভালোবাসার ঊর্ধ্বে এইসব বাহ্যিক সুখগুলো কখনোই প্রাধান্য দিতে চায়নিও। ভালো যখন সারা জীবন রাজুকেই বাসবে, তখন অন্যত্র বিয়ে করে নিজের বা একটা অচেনা ভদ্রলোকের জীবন কেন নষ্ট করতে যাবে সে? হ্যাঁ, তানিয়াও চাইতো আর বাকি 5টা মেয়ের মতো ওর বাবা মা দাঁড়িয়ে থেকে ধুমধাম করে ওর বিয়েটা দিক। কিন্তু কি করবে, ভগবান এখন হয়তো অন্য কিছুই চাইছেন। তানিয়ার এক খুড়তুতো দাদা, বুম্বাদা, সে শুধু তানিয়ার দাদা নয়, পাড়ার দাদাও বলা চলে। সে খবরটা আগেই পেয়ে গিয়েছিল, তাই দলবল নিয়ে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল। তিতু কিছুক্ষণ আগে গিয়েই সব কিছু নিজের চোখে দেখে এসেছে। তানিয়া ঘর থেকে কলেজ যাওয়ার টাইমটাতেই মাকে প্রণাম করে চোখ মুছে ঘর থেকে বের হয়। রাস্তাতে তানিয়া যখন একা একা হাঁটছে, তখন পাড়ার রিনা মাসি, ছোটন পিসি এমনভাবে তাকাচ্ছে ওর দিকে, ওর মনে হচ্ছে মা বুঝি সবাইকে ওর বাড়ি ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা বলে দিয়েছে। তাই ওর প্রশংসায় এতদিন যারা পঞ্চমুখ হতো, আজ বুঝি মনে মনে নিন্দা করছে। বা কে জানে, হয়তো এটা ওর মনের ভুল, হয়তো ও একটু বেশি চিন্তা করছে। হঠাৎই তানিয়ার সামনে সাইকেলে জোরে একটা ব্রেক কষে তিতু দাঁড়ালো। হঠাৎ ভয় পেয়ে গেলেও তিতুকে দেখে তানিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তিতু বলল, এই নে নে নে, তাড়াতাড়ি 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 সাইকেলে ওঠ, বাস স্ট্যান্ডের দিকে এখন যাওয়া যাবে না একদম। আমাদের দুটো পাড়া ছিল রাস্তার ঠিক এপার আর ওপার। মানে রাজু আর বাকি বন্ধুগুলো থাকতো রাস্তার এপারে, আর তানিয়া আর তিতুরা থাকতো ওপারে। কিন্তু উভয় পক্ষই একই বাস স্ট্যান্ড শেয়ার করতাম। বাইরে কোথাও যেতে গেলে ওই বাস স্ট্যান্ড পেরিয়ে যেতেই হবে, অন্য কোনো অল্টারনেটিভ ছিল না আমাদের কাছে। তানিয়া সাইকেলে যেতে যেতে তিতুকে জিজ্ঞাসা করলো, কিন্তু ভাই, বাস স্ট্যান্ডে যাবো না তো যাবোটা কিভাবে? এই শোন, 1 ঘন্টা তুই কোনো কথা বলবি না, বুঝলি? আমি যেরকম যেরকম বলবো ঠিক সেরকম সেরকম করবি। আচ্ছা আচ্ছা। তানিয়াও বাধ্য মেয়ের মতো আচ্ছা বলে চুপ করে গেল। তিতুকেও বিশ্বাস করত, কিন্তু মেয়ে ভাগানোর অভিজ্ঞতা তিতুরও যে এটাই প্রথম, তাই মনে মনে ভয়টা একেবারে হচ্ছিল না সেটা মিথ্যে নয়। তিতু তানিয়াকে নিয়ে একেবারে নাফিসাদের বাড়ি চলে গেল। তানিয়া কিন্তু একটু অবাকই হলো। নাফিসাকে তানিয়া ছোটবেলা থেকেই চেনে, তানিয়ার থেকে 1 ক্লাস নিচুতেই পড়তো। একসময় নাফিসা তিতুকে খুব ভালোবাসত। তানিয়া সেটা ভালো করেই জানে। আমরা নাফিসা তিতুর ব্যাপারটাও জানতাম। একবার সরস্বতী পুজোতে তিতু নাফিসাকে সুরঞ্জন স্যারের বাড়িতে নিয়েও এসেছিল। সেখানে নাফিসা মুসলিম বলে সুদীপদা বেশ কিছু ভুলভাল কমেন্ট পাস করেছিল। তিতু জানতে পেরে কথা নেই বার্তা নেই ঠাঁটিয়ে এক চড় মেরেছিল তাকে। যেহেতু আমরা গ্রুপে একসঙ্গে অনেকেই থাকতাম, তাই সুদীপদা সেদিন কোনো প্রতিবাদ করতে পারেনি। তিতুকে বলেছিল পরে দেখে নেবে। যদিও পরে দেখার সুযোগটা সুদীপদা আর পায়নি, কিন্তু তিতু এরকমই ছিল। কি হয়েছে মুসলিম মেয়ে তো? সরস্বতী ঠাকুর কি মানা করেছেন, নাকি বলেছেন যে শুধু হিন্দু মেয়েরাই তার পুজোতে আসতে পারবে? লেখা আছে কি এরকম কোথাও? বিদ্যার দেবী বলি আমরা, তাই না? তাই শোনো সুদীপদা, বিদ্যার অধিকার হিন্দু মুসলিম সবার আছে, বুঝতে পেরেছ? নাকি বসাবো আরো একটা গালে, ইডিয়েট। আমরা সেদিন অনেক কষ্ট করে তিতুকে শান্ত করেছিলাম, নয়তো সুদীপদার কপালে অনেক দুঃখ ছিল। তিতু কিন্তু এরকমই, কখনো কখনো ভীষণ রকচটা। এখনও ওর কিছু ধর্মীয় দৃষ্টিভঙ্গি অনেকের থেকে আলাদা। জাত পাত ও কখনোই কিছুর ধার ধারেনি। যাই হোক, নাফিসার সঙ্গে তিতুর সম্পর্কটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। শুধু নাফিসা কেন, তিতুকে বেশি দিন এক জায়গায় বেঁধে রাখা খুব কঠিন। তবে ভালো ব্যাপার যেটা তিতুর মধ্যে ছিল, যে ওর সঙ্গে যারা সম্পর্কে জড়িয়েছে তারা কিন্তু পুরোপুরি ওকে ভুলে যেতে পারেনি। কেউ কেউ পরবর্তীকালে ভালো বন্ধু হয়েই রয়ে গেছে। এই যেমন ধরো নাফিসা। প্রেমিকা থেকে শুধুমাত্র বন্ধু হয়ে থাকাটা কঠিন জানতাম, কিন্তু তিতুর ক্ষেত্রে সেটা একেবারেই ব্যতিক্রম ছিল। ওই যে অনেক আগেই একটা কথা বলেছিলাম, তিতুর মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে। যাই হোক, তিতুর অনেক শেড, সেটা নিয়ে গল্প বলা খুবই কঠিন। আমরা বরং আমাদের মূল গল্পে আসি।
নাফিসার বাড়িতে পৌঁছে তিতু নাফিসাকে বলে, এই শোন, তোর একটা বোরখা তাড়াতাড়ি তানিয়াকে পরিয়ে দে তো। বোরখা কেন? এখন এসব কথা বলার সময় নেই, যেটা বলছি আগে সেটা কর। নাফিসা আর কোনো কথা জিজ্ঞাসা করেনি। তানিয়াকে তো তিতু আগে থেকেই চুপ করতে বলেছিল। শুধু নাফিসার বাড়ি থেকে বোরখা পরে বেরোনোর সময় একবার মুখ খুলে তানিয়া বলেছিল, ভাই, দিদি বা বোনের বিয়েতে ভাইদেরকে বেনারসি দিতে শুনেছি, কিন্তু বোরখা পরিয়ে বিয়েতে আমি বোধহয় প্রথম। এই চুপ, একদম চুপ। তোর আরেক ভাই না বাস স্ট্যান্ডে বেনারসি নিয়েই দাঁড়িয়ে আছে। তানিয়া তিতুর কথা তখন বুঝতে না পারলেও বাস স্ট্যান্ডে পৌঁছে খুব ভালোভাবেই বুঝতে পারল। বোম্বাদা তার দলবল নিয়ে যেই রকমভাবে প্রস্তুত হয়ে আছে তাতে তানিয়া লগ্নভ্রষ্টা হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন তিতুই একমাত্র ভরসা। তানিয়াকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটা অটোতে বসালো। অটোগুলো আবার 4 জন না হলে ছাড়বে না। এখন তানিয়া আর তিতুকে নিয়ে মাত্র 2 জন। হয়তো বেশি পয়সা দিলে অটো ছাড়তেই পারতো, কিন্তু তাতেই বাকিদের সন্দেহ হতে পারে। তাই তানিয়া অটোর ভেতরে আর তিতু অটোর বাইরে বাকি প্যাসেঞ্জারদের জন্য অপেক্ষা করতে লাগলো। বোম্বাদা তিতুকে দেখছিল আর তিতুর সঙ্গে বোরখা পরা মেয়েটাকে লক্ষ্য করছিল। তিতু এইবার যেটা করলো সেটা কিন্তু আরও মারাত্মক। তিতু বোম্বাদার কাছে এসে বোম্বাদাকে জিজ্ঞাসা করলো, ও বোম্বাদা, সকাল সকাল বাস স্ট্যান্ডে? বুড়ো বয়সে কলেজে ভর্তি হলে নাকি? বোম্বাদা তিতুকে খুব ভালোভাবেই চিনত। তানিয়ার বাড়িতে রীতিমতো তিতুর যাতায়াত ছিল সেটাও জানত, কিন্তু কর্মসূত্রে যেহেতু তিতু ব্যাঙ্গালোরে থাকে তাই রাজুর সঙ্গে তিতুর ঘনিষ্ঠতা আর তানিয়ার ছদ্মবেশে যাওয়ার এই ব্যাপারটায় সাহায্য করাটা একেবারেই আন্দাজ করতে পারেনি। বোম্বাদাও হাসতে হাসতে তিতুর উত্তর দেয়, হ্যাঁ রে তিতু, বুড়ো বয়সে আবার কলেজ, হ্যাঁ ওটাই বাকি আছে। আমার কথা বাদ দে, তুই কবে আসলি? বাড়িতে সবাই ভালো তো? তিতুও ততক্ষণে সিগারেট বার করে একটা বোম্বাদাকে দিল আর একটা নিজে টানতে শুরু করলো। এই তো দাদা, 2 দিন আগেই এসেছি। মায়ের শরীরটা একটু খারাপ আর কি। বোম্বাদা অন্যদিকে নজর রাখছিল। কাকিমার শরীর খারাপ, তাহলে কাকিমাকে ডাক্তারের কাছে নিয়ে যা। সকাল সকাল বোরখাদারির সাথে কোথায় ঘুরতে চললি? আরে ও না, তুমি যা ভাবছো তা নয় গো দাদা। পাড়ার মেয়ে কলেজে যাবে, আমিও যাচ্ছিলাম একসঙ্গে, তাই আর কি। একেবারেই কোইন্সিডেন্ট গো দাদা। এইবার বোম্বাদা তিতুর ঘাড়ে হাত রাখল। তিতু একটু ঘাবড়ে গেল। অন্যদিকে অটোতে বসে রয়েছে তানিয়া, বোরখা পরে ঘামে চপ করছে একদম। না, সময়টা শীতকালই ছিল, ঘাম জমছে বোম্বাদাকে দেখে। ছোটবেলা থেকে বোম্বাদাকে ভীষণ ভয় পেত তানিয়া, তাই খুব সমীহ করে চলত। আর রাগ হচ্ছিল তিতুর ওপরে। ওরই বা কি দরকার ছিল আগ বাড়িয়ে কথা বলতে যাওয়ার? কিন্তু তিতু কিন্তু এত সহজে ধরা দেওয়ার ছেলে নয়। বোম্বাদা ওর ঘাড়ে হাত রেখে বলল, দেখ তিতু, তোকে আমি যতদূর চিনি তোর এই কোইন্সিডেন্টগুলো খুব ভালো করে বুঝি, তাই আমাকে বোঝাতে আসিস না। যতই হোক তোর বয়সটা আমি পেরিয়ে এসেছি। যদি বোঝাতেই হয় তোর বান্ধবী তানিয়াকে বোঝা, লাইফটা নিয়ে ছেলেখেলা করছে। আরে দাদা, আমি তো তানিয়াকে সব সময় বোঝাই রাজুকে বিয়ে করার সিদ্ধান্তটা তোর একেবারেই সঠিক। কিন্তু তুমি বলো দাদা, এটা কি বিয়ে করার বয়স? হ্যাঁ, আরে জীবনে কিছু কর, তারপর না হয় বিয়ের কথা ভাববি। আমি সব সময় বোঝাই তানিয়াকে দাদা, কিন্তু তোমার বোন তো তোমার মতোই দাদা। কি তানিয়া আমার মতো? এটা কেন বললি তিতু? ও মা, বারে, তোমাকে যদি বলি পাম্পিদির থেকে বেটার অপশন তুমি পেয়ে যাবে, তুমি কি ছেড়ে দেবে পাম্পিদিকে? বোম্বাদার অনেক দিনের গার্লফ্রেন্ড পাম্পিদি পাশের বাড়িতেই থাকে। দুজনের বাড়িতে জায়গা জমি নিয়ে খুবই ঝামেলার সম্পর্ক। ওদের সম্পর্কটা তাই কোনো বাড়ি থেকেই মেনে নেয়নি, তাই ওদের মেলামেশাও বন্ধ। কিন্তু পাম্পিদির জন্য কোনো বিয়ের সম্বন্ধ আসলে বোম্বাদা ঠিক খবর পেয়ে যায়, আর তার দলবল নিয়ে সে চলে আসে বাস স্ট্যান্ডে তাদের বিদায় করার জন্য। এইভাবেই চালাচ্ছে কয়েকটা বছর। হঠাৎ পাম্পিদির কথা শুনে বোম্বাদা তিতুকে আর কোনো প্রশ্ন করেনি। তিতু পারেও বটে। আরে বলবি তো বল, একেবারে স্পট অন বোম্বাদার সফট কর্নারে। হ্যাঁ, ভয় ডর বলে কিছু নেই নাকি? যাই হোক,
ততক্ষণে অটোর বাকি প্যাসেঞ্জার হয়ে গিয়েছে। বুম্বাদা আসি তাহলে, ভালো থেকো, হ্যাঁ, টাটা। বলে বুম্বাদার নাকের ডগা থেকে বুম্বাদার বোনকে ভাগিয়ে একেবারে বিয়ে বাড়ি। পুরো রাস্তায় তানিয়া বোরখা পরেই ছিল, তাই বিয়ে বাড়ির গেটে তানিয়াকে দেখে আমরা কেউই চিনতে পারিনি। বোরখা ওঠাতেই সবাই চেঁচিয়ে উঠলাম। তারপর তানিয়ার মুখে পুরো ব্যাপারটা শুনে তিতুকে সবাই মিলে জড়িয়ে ধরলাম। যদিও তিতু মন থেকে চাইতো তানিয়া রাজুর বিয়েটা হোক, কিন্তু এভাবে নয়। রাজুকেও বহুবার বুঝিয়েছে, রাজু তুই কিন্তু এখনো বিয়ের জন্য প্রস্তুত নোস, আরো কিছুদিন সময় নে ভাই। তিতুর কনসার্নটা রাজু বুঝতে পারত, কিন্তু উপায় ছিল না। রাজু যখন শুনছিল তানিয়ার বাবা মা রাজুকে পছন্দ করে না, ওর মনে মনে একটা জেদ চেপে গিয়েছিল। বিয়ে তো তানিয়াকেই করবে, সঙ্গে নিজেকে লাইফে অনেক প্রতিষ্ঠিত করবে। যে জায়গা থেকে তানিয়ার মা বাবাও একদিন গর্ব করবে তাদের একমাত্র জামাই কিঙ্কর মৈত্রকে নিয়ে। রাজুর বিয়েতে আমরা যখন সবাই মজা করছি, একটা মিশ্রিত উদ্বেগ সবার মধ্যে কাজ করছে। এরপর কি হবে, রাজু কি করে সামলাবে? সেই সময় প্রেম ভালোবাসার অভিজ্ঞতা আমাদের সবারই অল্প বিস্তর হয়েই গিয়েছে, কারো কারো তো আবার বহুবার। কিন্তু বিয়ের অভিজ্ঞতাটা হয়তো রাজুর হাত ধরে আমাদের মধ্যে প্রথমবারই হতে চলেছে। রাজুর বিয়েতে আনন্দ আমরা সবাই করছিলাম, কিন্তু মন থেকে দুশ্চিন্তাটাকে একেবারেই ছুঁড়ে ফেলে দিতে পারছিলাম না। তবে রাজুর বেস্ট ফ্রেন্ড বান্টি আজ কিন্তু ভীষণ খুশি। ও কিন্তু আজ প্রচুর দায়িত্ব পালন করেছে। খাওয়া দাওয়ার ব্যাপারেও কোনো কার্পণ্য করেনি। বেগুনি থেকে শুরু করে রসগোল্লা সবেতেই ফার্স্ট। আফটার অল বেস্ট ফ্রেন্ড বলে কথা। রাতের দিকে তখন বিয়ে, খাওয়া দাওয়া সবই প্রায় শেষ। বুম্বাদা এসে পৌঁছায় বিয়ে বাড়িতে। না, কোনো ঝামেলা করতে নয়, বরং তানিয়াকে আশীর্বাদ করতে। আজ তানিয়ার বাড়ি থেকে একমাত্র বুম্বাদাই এসেছে। তানিয়াকে আশীর্বাদ করার সময় তানিয়া বুম্বাদাকে জড়িয়ে ভীষণ কেঁদেছে। বুম্বাদাও চোখের জল ধরে রাখতে পারেনি। তানিয়াকে বলেছিল, আরে বিয়ে করেছিস তো কি হয়েছে, পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাস, ওটা ছাড়িস না। আর শোন, কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবি। যাওয়ার সময় বুম্বাদা রাজুকে বলল, আমার বোনটাকে দেখিস ভাই। রাজুও বুম্বাদাকে আশ্বাস দিল, সঙ্গে আমরাও। তিতু অবশ্য বুম্বাদাকে একটু উপেক্ষা করে দূরেই ছিল। যাওয়ার সময় তিতুকে ডাকে বুম্বাদা, একটা সিগারেট দেয় আর বলে, আমি আর পাম্পি ভাবছি পালিয়ে বিয়ে করব, হেল্প করবি আমাদের? আমরা কথাটা শুনে একসঙ্গে হেসে উঠেছিলাম। এসব আজ 15 বছর হলো পেরিয়ে গিয়েছে। নিশ্চয়ই তোমরা জানতে চাইছো সবাই কেমন আছে, রাজু তানিয়ার কি খবর, ওরা সুখী দম্পতি নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, তানিয়ার মা বাবা রাজুকে মেনে নিয়েছে কিনা, রাজুর বেস্ট ফ্রেন্ড বান্টি, ওদের বন্ধুত্ব কি এখনো আছে কিনা, পাপাইকে সরস্বতী মা আশীর্বাদ করলো কিনা, ও স্বপ্নের নারীকে খুঁজে পেল কিনা, আর তোতন সে এখনো প্রেম ভালোবাসা থেকে দূরে থাকে কিনা, বেচু কেমন আছে, ক্রিকেটটা খেলে, নিশ্চয়ই শান্তনু এখন নাম করা বড় ডাক্তার, আর তিতু সেও কি একই রকম নাকি জীবনে সেটেল হয়েছে? আচ্ছা, সবার বন্ধুত্ব কি একই রকম আছে নাকি কালের নিয়মে সবাই আজ আলাদা? বাপ রে বাপ, দেখেছো তো কত প্রশ্ন। আরে বাবা, এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া কি সম্ভব? এটা তো তোমার আমার জীবনের গল্প, সবার জীবনের গল্প। তোতন, তিতু, পাপাই, বেচু, বান্টি, শান্তনু, রাজু, তানিয়া, এই চরিত্রগুলোর মধ্যে তোমরা নিজেদেরকে বা তোমাদের সেই হারিয়ে যাওয়া বন্ধুগুলোকে খুঁজে পেলে সেখানেই তো আমাদের গল্পের সার্থকতা। আমরা গল্পটা না হয় এই পর্যন্তই রাখি, কারণ বাকিটা তো ব্যক্তিগত। স্কুলের গেট থেকে শুরু, গল্প, হাসি, দৌড়ঝাঁপ, একই বেঞ্চেতে স্বপ্ন লেখা, আজ বন্ধুত্বেরই মাপ। বড় হতে হতে পথ বদলেছে,
মন পড়ে সেই দিনগুলিতে, বিপদে দল বেঁধে দাঁড়াই, চল সামলাবো ভরসার হাত মিলিয়ে। আমরা যেখানেই যাই, দূর বহু দূরেতে যত, ভালোবাসা থেকে যাই, তবু আর বাকিটা ব্যক্তিগত।